সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান TVN অ্যানালিসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে, এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বরাবরের মতো আপনারা যারা দেখে থাকেন। আজকে দুটি অংশ আমরা এক করে ফেলবো। ইমিগ্রেশন থেকে শুরু হবে, কিন্তু আমরা শেষ করব ট্যাক্স ফাইলিংয়ে যেয়ে। কারণটি হচ্ছে, এখন দুটি জিনিসই ওতপ্রোতভাবে জড়িত, একটির সাথে আরেকটা কীভাবে জড়িত সেটা আমরা তুলে ধরবো আপনাদের কাছে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে 75 কান্ট্রিজের যে ভিসা ব্যান আছে, যার মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত। অন্য কোনো দেশ অন্তর্ভুক্ত কিনা এটা আমাদের দেখার বিষয় না, বাংলাদেশ অন্তর্ভুক্ত, এটা হলো বড় কথা। এবং এই যে এটির কি আপডেটটা আছে সেটা আমরা জানবো প্রথমে। এর সাথে আমরা আরও বেশ কিছু জিনিস যোগ করেছি আজকে আলোচনা, যেরকম পাবলিক চার্জ। হোয়াট ইজ পাবলিক চার্জ, হোয়াট ইজ নট পাবলিক চার্জ, পাবলিক চার্জ কোনটি এবং কোনটি পাবলিক চার্জ না, আপনি এটিতে নেগেটিভভাবে কীভাবে ইম্প্যাক্ট হতে পারেন বা প্রভাব পড়তে পারে আপনার উপর, সেটি একটি বড় আলোচনা থাকবে। সিটিজেনশিপ পরীক্ষায় বেশ কিছু আমি গত সপ্তাহে তুলে ধরেছিলাম, আজও তুলে ধরবো যে বেশ কিছু পরিবর্তন এসেছে, এবং পরিবর্তনের একটি বড় অংশ, আপনি যদি প্রস্তুত না থাকেন তাহলে কিন্তু আপনি ভালো করবেন না এই সিটিজেনশিপ এক্সামে। তো যারা প্রস্তুত হচ্ছেন, সাবমিট করেছেন N400 ফর্ম, তাদের জন্য এই অংশটি থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পরিশেষে ট্যাক্স ফাইল কেন গুরুত্বপূর্ণ আজকের বর্তমান পরিবর্তিত পরিস্থিতির আলোকে, কারণ এখন ট্যাক্স ফাইলটি অতপ্রতভাবে জড়িত ইমিগ্রেশন স্ট্যাটাসের সাথে। কারণ আপনি যদি ফুড স্ট্যাম্প নিয়ে থাকেন, আপনি যদি পাবলিক বেনিফিট নিয়ে থাকেন, এটি কিন্তু ইটস অ্যান ইনকাম। ওকে, এটি আপনি সঠিকভাবে কীভাবে তুলে ধরবেন ট্যাক্স ফাইলিংয়ে। এবং সেই ক্ষেত্রে আপনি যদি কারোর স্পন্সর হয়ে থাকেন, বা আপনি কাউকে স্পন্সর করছেন, বা আপনাকে কেউ স্পন্সর করেছেন, তার ইমিগ্রেশন প্রভাবটি কী সেটিও আলোচনা থাকবে। এই সমস্ত আলোচনার জন্য আজকে আমার সাথে যোগ দিয়েছেন মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ লজ। স্বাগত জানাচ্ছি মোহাম্মদ এন মজুমদার আপনাকে। অনেক দিন আপনার সাথে অনুষ্ঠান আমি করিনি, আজকে বহুদিন পর আপনার সাথে অনুষ্ঠান করছি। স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনি বুঝতেই পারছেন যে অনুষ্ঠানের অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি প্রথমে আপনার কাছে জানতে চাবো, এই যে 75টি দেশের উপর ব্যান, ইমিগ্রেশন ভিসার উপর ব্যান বসানো হয়েছে, এবং বলা হচ্ছে অনির্দিষ্টকাল পর্যন্ত, ইনডেফিনিটলি। তো এটি আমরা জানি যেটা জানুয়ারি 21 তারিখ থেকে বলবৎ শুরু হয়ে গেছে। এটির আপডেট থেকেই আমি আপনার কাছ থেকে শুরু করব। চলুন এখান থেকেই শুরু করি। Sure. Thank you so much, Habib Bhai. As always, it is very nice and pleasure working with you. You are a champion in this television and helping the community for a long time. I appreciate from the bottom of my heart. So to begin, 21 January থেকে যে পাবলিক চার্জ রিলেটেড ইমিগ্রেশন ফজ হয়েছিল, সেই ফজ মেমোরেন্ডামের আওতায় যে সমস্ত দিক নির্দেশনা ডিপার্টমেন্ট অফ স্টেট বিভিন্ন এমবেসিকে দিয়েছিল, তার বাস্তবায়ন শুরু হয়েছে, যেটুকু আপনি বলছিলেন। সো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো, আজকে আমাদের 3টি ক্লায়েন্টের ইন্টারভিউ ছিল। সো ইন্টারভিউতে প্রথম জনকে টোটালি ডিনাই করেছে, বলছে তোমার ইমিগ্রেশন ভিসা ডিনাই করা হলো অ্যান্ড ইটস নট আপিলেবল। দ্বিতীয় জনকে এটাকে আরএফির মতো তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস বললো, যে তোমাকে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে আছে, উইল লেট ইউ নো ওয়ান্স উই হিয়ার ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ স্টেট। তৃতীয় জনকে বলা হলো যে তাকে কতগুলো ডকুমেন্টের ল্যাক ছিল, বাকি ছিল, সেই ডকুমেন্টগুলা এবং আরো কিছু কিছু তথ্য সন্নিবেশিত করার জন্য, আপলোড করার জন্য দিক নির্দেশনা দিয়ে পাঠালো। তাহলে এতে দেখা গেছে, বোঝা যাচ্ছে যে তারা যাদেরকে ডেফিনেটলি পাবলিক চার্জ মনে করতেছেন, তাদেরকে 221G অর্থাৎ পাবলিক লায়াবিলিটির চরম আশঙ্কা মনে করে তাদেরকে ভিসা দেয়নি। বাট এখানে আমি আরেকটা সেকেন্ড বলতে চাই, ইনিশিয়াল মেমোরেন্ডাম দিক নির্দেশনায় ছিল এরকম যে যারা দে আর লাইকলিহুড টু বি এ পাবলিক চার্জ, বাট এদেরকে যে প্রথম জনকে পুরোপুরি বাদ দিয়েছে, ডিনাই করেছে ভিসা, তার পিটিশনার যখন আসছে এই দেশে, সে নিজে আসার পর থেকে সে মেডিকেল নিচ্ছে, ফুড স্ট্যাম্প নিচ্ছে, সব বেনিফিট নিচ্ছে। আবার উনি ওনার মাকে নিয়েছে, ওনার মাও আবার এখানে আসি বেনিফিট নিচ্ছে, ওনার মাকে উনি আবার হোম কেয়ার নিচ্ছে। তো দেখা গেল জেনারেশনাল ভাবে তারা পাবলিক জনগণের বোঝা। সেক্ষেত্রে আউটরাইট ইনকামিং এলিয়েন যিনি আসার কথা ছিল, তাকে তাদের পুরা পরিবারকে ভিসা বাতিল করা হয়েছে। যদি এটা দুঃখজনক, কারণ ইনকামিং এলিয়েনরা একজন ইঞ্জিনিয়ার যিনি আসবেন, উনি ছিলেন ইঞ্জিনিয়ার, এবং দুইটা ছেলে, ওরা দুইজনে ভেরি হাই স্কলারশিপ নিয়ে, ভালো ডিগ্রি নিয়ে লেখাপড়া করতেছে। একজনের বয়স 18, একজনের বয়স 19। তো এখানে বলা হয়েছিল
ইন অফ দি সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ যদিও তার বোন যে স্পন্সর করছে, বোন পাবলিক বেনিফিট নিয়েছে, তার বোনের মাকে নিয়েছে, বাট the incoming alien is a productive member of the society. They can be very productive here. They can make billions of dollars. They could be a hero. বাট এটাকে আর বিবেচনা করা হয় নাই, তাদের অতীতকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যৎ ইনকামিং এলিয়েন, যেমন আমি অত্যন্ত দরিদ্র নিরীহ হতভাগা মানুষ, বাট আমার গড়ে পরবর্তী সন্তান যে আমার মতো পাবলিক ডিপেন্ডেন্ট হবে, পাবলিকের উপর ডিপেন্ডেন্ট হবে, এমন তো কিছু না। তবে আমি মনে করি ডিপার্টমেন্ট অফ স্টেটের আওতায় যে কাজ করছে দূতাবাস সমূহের এডুকেশন অফিসার, they analysis or applied their poor judgment and denied the visa, এবং আমরা এটাকে উপরের লেভেলে কি ধরনের আপিল করা যায় সে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, রিসার্চ করতেছি। সো এই ছিল আমার আপডেট। আরো কথা বলবো, আপনি বলছেন আপডেট দেওয়ার জন্য। সো পাবলিক চার্জ রিলেটেড ভিসা প্রসেসিং শুরু হয়েছে। এভরিওয়ান মাস্ট বি কেয়ারফুল। যদি আপনারা ভবিষ্যতে আপনাদের আত্মীয় স্বজনকে নিতে চান, মেক শিওর ইউ আর নট এনি পাবলিক বেনিফিট ইনক্লুডিং মেডিকেড। কারণ অনেকে মনে করে মেডিকেড আমি সাইনে আমাকে দিয়ে দিছি, এরা একটা অসরে পাঠাবে বা 1 বছর পরে পাঠাবে, আপনি এটাকে অজুহাত হিসেবে নিতে পারেন না, এটাকে ভদ্রতা হিসেবে নিতে পারেন, ডিসেন্সি, হিউম্যান ডিসেন্সি। সো সুতরাং এভরিওয়ান মাস্ট বি কেয়ারফুল, স্পেশালি দোজ হু ওয়ান্ট টু ব্রিং দি ফ্যামিলি ফ্রম আউটসাইড ইউনাইটেড স্টেটস, তারা যেন পাবলিক বেনিফিটের আওতায় না থাকে। ওকে, আমি আরেকটু বিস্তারিততে যাব, এখানে আরো কিছু শোনার বাকি আছে, কারণ বেশ কয়েকটা কথা বলেছেন আপনি, যেখানে আমি মনে করি আরো কয়েকটি প্রশ্ন জানা উচিত আমাদের। কিন্তু আমাদের সাথে অনেকে আছেন, চলুন একটি ফোন আমরা এখনই নিয়ে নিতে পারি। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, নাম জানিয়ে প্রশ্নটি করুন। নমস্কার, আমি প্যাটারসন থেকে বিধান কৃষ্ণ সাহা বলছি। জি, আমি দেশ থেকে আমার আব্বা আম্মাকে আনছি 2018-তে। এরপরে আমার ভাই বোনের অ্যাপ্রুভাল হয়েছে, আমি ওই ভিসা জমা দিয়েছি, স্পন্সর পাঠাইছি। আমার কাছে গেল শুক্রবারের চিঠি আসছে, আমার মা বাবার জন্য আমি ডেট দিয়ে কবে কি কি নিছি, মেডিকেয়ার, হোম কেয়ার, ফুড স্টাম্প, হাউস রেন্ট, কি কি নিছি, একটা ডিটেলস চিঠি আসছে। এই চিঠি আমাকে 15 ডেজের ভিতরে পাঠাইতে বলছে, আর আমার সবকিছু হোল্ড করছে, মানে আমার ওই ভাইদের আসার এটা সমস্ত হোল্ড করছে, আর আমার এইটা উত্তর দিয়ে এখন এটাতে কি হবে? আচ্ছা, আমি আপনার নামটি শুনিনি ভালো মতো। বিধান কৃষ্ণ। আচ্ছা, আপনাকে নমস্কার। আপনি যেই সমস্যাটি এখন তুলে ধরেছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আপনার সবকিছু হয়ে গেছে, এখন আপনার কাছে যে চিঠিটি এসেছে সেটি বলছে যে তুমি তোমার মায়ের জন্য বা ফ্যামিলি মেম্বারের জন্য কি কি পাবলিক বেনিফিট নিয়েছিল তার একটা লিপিবদ্ধ করে একটা লিস্ট আমাদেরকে পাঠাও। এটি তো এসেছে আপনার কাছে? জি, এখন আপনার প্রশ্ন হচ্ছে আপনি এখন করবেনটা কি, তাই তো? এখন আমাকে পাঠাইতে হবে। ঠিক আছে, আপনি কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবেন, তার কারণ হচ্ছে এই জিনিসটি কিন্তু এখন সবচেয়ে বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তো মানে আমরা জানি যে এটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, চিরস্থায়ী বন্ধ নয়। তার মানে কোনো একদিন এটি ওপেন করে দিবেন তারা। ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু এই যে সমস্যাটা এখন তৈরি হলো, এখান থেকে আপনি উত্তরাবেন কিভাবে, আপনি বের হবেন কিভাবে, সেটি আমরা শুনবো এন মজুমদারের কাছে। এন মজুমদার, প্লিজ আপনি আমাদেরকে একটু জানান। ধন্যবাদ হাবিব ভাই, ধন্যবাদ বিধান দাদা। সো আমি এভাবে বলি, আপনাকে যে চেকলিস্ট পাঠিয়েছে, যে লিস্ট পাঠানোর জন্য কি কি পাবলিক বেনিফিট নিয়েছেন আপনি, তো সেই সাথে আপনাকে অ্যাড করতে হবে একটা মেমোরেন্ডাম, আন্ডার হোয়াট সার্কামস্ট্যান্সেস there was some situation beyond your control, as a result you was forced to take the public benefit. যদি সেটা আপনি জাস্টিফাই করতে পারেন, মেবি কনসুলার অফিসার টোটালিটি অফ দি সার্কামস্ট্যান্সেস বিবেচনা করে স্টিল ভিসা ইস্যু করতে পারে। যেমন সেটা কেমন হবে, যেমন আমি বলি, যেমন আপনার কাজ ছিল না, আপনি অসুস্থ ছিলেন, আপনার কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ বা ফ্যামিলিগত কোনো একটা প্রবলেম ছিল, অথবা আপনি লে আউট হয়েছিলেন, এই কারণে যদি পাবলিক বেনিফিট নিয়ে থাকে, দ্যাট could be excusable defense, অথবা আপনি চাকরি খুঁজতেছিলেন, চাকরি পান নাই, সেখানে আপনার প্রমাণ করতে হবে যে লাইক 1 year আপনি বেকার ছিলেন, শুধু বললেন আমি কাজ পাই নাই, দ্যাটস নট এনাফ। আপনাকে দেখা যাবে কোন কোম্পানিতে অ্যাপ্লাই করছিলেন, কোন জায়গায় গিয়েছিলেন, what effort that you took to make money. So ওই যে আপনি ফিরিস্তি জমা বা লিস্টে আপনাকে জমা দিতে হবে কি কি নিয়েছেন, সেটা দিলেও আপনি দিতে হবে, না দিলেও তারা কিন্তু জানবে, বিকজ ইটস পাবলিক রেকর্ড। এটার সাথে আপনাকে মেমোরেন্ডাম বা উনি কিন্তু ওনার বাবা মার জন্য কি নিয়েছেন, মজুমদার প্লিজ
ওনার বাবা মার জন্য কি পাবলিক বেনিফিট নিয়েছেন সেটাও তারা জানতে চেয়েছে, কাজে সেটা একটু মানে একটু প্লিজ আমলে দিবেন। শিওর, যদি বেনিফিট যারা আগে নিয়েছেন সেটার আপনাকে কেন নিয়েছেন সেটা সব উল্লেখ করে দেওয়া ভালো হবে, এবং ভবিষ্যতে যাকে আনতেছেন তার জন্য ফিউচার প্ল্যান, এটাকে বলা হয় ফিউচার প্ল্যান। হোয়াট ফিউচার প্ল্যান ইউ হ্যাভ ইন অর্ডার টু মেক শিওর দ্যাট দিস পিপল ওয়েন দে অ্যারাইভ ইন দিস কান্ট্রি উইল নট বি এ পাবলিক বেনিফিট। যেমন ফিউচার প্ল্যান এমন হতে পারে, আপনি আপনার মা বাবার জন্য মার্কেট প্লেস থেকে ইন্স্যুরেন্স কিনলেন। যেমন আমরা যারা পাবলিক বেনিফিট নিই না, আমাদের অনেকেই আমাদের মধ্যে আমরা মার্কেট প্লেস থেকে, যেমন একটা ফ্যামিলির জন্য যদি 4 ফ্যামিলি মেম্বার হয় 2400 লাগবে পার মান্থ। সো এইটা যদি আপনি দেখেন যে আপনি 6 মান্থের ইন্স্যুরেন্স কিনে রাখছেন, ওনারা এখানে আসলে কোনো প্রকার মেডিকেট নিতে হবে না, বিকজ আই হ্যাভ ইন্স্যুরেন্স ফর আই হ্যাভ বাইন্ডার, ইন্স্যুরেন্স পয়সা দিতে হবে না, ইন্স্যুরেন্স বাইন্ডার সাইন করবেন, তারা আসার পরে আপনি 6 মান্থের পর্যন্ত কিনে রাখছেন ইন অ্যাডভান্স। সো দ্যাট কুড বি ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ওরা আসার পরে এনাফ রিসোর্স আছে, ঘর আছে, ওরা থাকার মতো ঘর আছে। যেমন আগে ভিজিট বিশেষ সময় প্রমাণ করতে হবে তুমি কোথায় থাকবা, কোথায় তোমার কে তোমাকে খাওয়া দাওয়া এবং জায়গা দিবে 6 মাসের জন্য। এখন প্রমাণ করতে হবে যে আই হ্যাভ এ হিউজ ফিউচার প্ল্যান। প্রথম 1 বছর তাকে আমি ভরণ পোষণ দেবো, নেক্সট ইয়ার এসে জব ট্রেনিং নিব, জব ট্রেনিং না নিয়ে জব নেওয়ার পর জব পাবে। এবং আমি এই প্রসঙ্গে আরো বলতে চাই, যারা ইনকামিং এলিয়েন আছেন, আপনি জানেন যে আপনাকে ডাকবে 6 মাস পরে, ইউ বেটার টেক এ ট্রেনিং কোর্স লাইক ওয়েল্ডিং মেশিন, ট্রাক ড্রাইভার, কার মেকানিক, ফুড প্রিপেয়ারার, ফুড সার্ভার, ওয়েল্ডিং, প্লাম্বার। সো আপনি দেখাতে পারেন যে এমবাসিতে, লিসেন স্যার, আমি একজন 45 ইয়ার ওল্ড and I have a training. I'm a very good chef. I can cook food. Okay. আমাদের একটু কনসাইজ হতে হবে উত্তরে, হ্যাঁ, কারণ আমরা অনেকে আছেন। আমি আরেকটি ছোট্ট প্রশ্ন তুলে ধরছি আপনার কাছে, যেটি হচ্ছে মানে এই সাধারণ ভুল বোঝাবুঝিগুলো হয়ে থাকে। আলী আহমেদ, আপনার কন্ট্যাক্ট আমরা পেয়েছি, আমরা আপনার সাথে যোগাযোগ করবো। ওকে, শাহিদা আক্তার উনি বলছেন, ইজ লো ইনকাম হাউজিং মেম্বার অলসো কাউন্ট পাবলিক চার্জ? আপনার কথাটা আমি বুঝিনি। আপনি যদি দরিদ্র হয়ে থাকেন, কেউ লো ইনকাম হয়ে থাকে, সেটা কোনো অপরাধ না, কিন্তু যদি আপনি মানে গ্রিন কার্ড নিয়ে আসার পরে এখানে 5 বছরের কম সময়ের মধ্যে যদি পাবলিক বেনিফিট নেন, সেটা পাবলিক চার্জ হিসাবে গণ্য হবে বলে আমি মনে করছি। এন মজুমদার, আপনি বলুন প্লিজ। শিওর। সো লো ইনকাম হাউজিং বলতে বুঝেছে আপনাকে অ্যাফোর্ডেবল হাউজিং। অ্যাফোর্ডেবল হাউজিংটা হচ্ছে বেসড অন ইউর ইনকাম অনুসারে আপনাকে রেন্ট পে করতে হয়। এখন অ্যাপার্টমেন্টে একজনের ভাড়া 1600 টাকা, আরেকজনের ভাড়া হয় মাত্র 600 টাকা, বিকজ অফ দ্য লো ইনকাম। সো এটা বেসড লাইক হাবিব ভাই অলরেডি বলেছেন, আপনার ইনকাম লো হইলে সেটা অপরাধ না, বাট লো ইনকামের হওয়াতে আপনি যদি পাবলিক বেনিফিট নিয়ে থাকে, ইউ স্টিল রেসপন্সিবল হোয়াই ইউ টেক দি পাবলিক বেনিফিট। সো আনফর্চুনেটলি পাবলিক বেনিফিট ইজ দেয়ার। ওকে, আরেকটি প্রশ্ন আমি খুব দ্রুত তুলে দিচ্ছি, এটা আমার মনে হচ্ছে উনি ওনার ওয়াইফ এখানেই আছেন, নিকি জিহু। ওকে, সালাম দিয়েছেন আমাদের দুজনকে, আপনাকেও সালাম। উনি বলছেন যে আমার প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফ সাবমিট করেছে তার N400 অক্টোবরের 2025 তারিখে, অর্থাৎ গত বছর। তার ইন্টারভিউ এখনো উনি পাননি, কতদিন লাগতে পারে ইন্টারভিউ লেটার পেতে? এবং যখন উনি ফিঙ্গারপ্রিন্টের জন্য গেলেন, তাকে একটা বই দেওয়া হয়েছে স্টাডি করার জন্য, 100টা প্রশ্ন আছে সেখানে। আমার প্রশ্ন হচ্ছে, কতগুলো প্রশ্ন তাকে জিজ্ঞাসা করা হবে? উনি অ্যাপ্লাই করেছেন অক্টোবরের 3rd-এ। তো 2টি প্রশ্ন, কবে ইন্টারভিউ, কত সময় লাগে, এবং যে প্রশ্নটি বইটি দেওয়া হচ্ছে এখান থেকে কতগুলো প্রশ্ন করা হবে? শিওর। সো ফার্স্ট কোশ্চেন হলো কবে হবে। এখন রিলেটিভলি ভেরি কুইকলি ডাকি ফেলে, সুতরাং আপনি প্রত্যাশাই করতে পারেন অক্টোবরের, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3-4 অত নেক্সট মান্থের ভিতরে বা তার পরবর্তী মান্থে মার্চের মধ্যে ডাকবেই। এটা হলো কোশ্চেন আপনি পাবেনই। ইন দ্য মিন টাইম আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে স্টাডি করা। যে বই দিছে সেখান থেকে এখনকার স্ট্যান্ডার্ড হচ্ছে 20 কোশ্চেন জিজ্ঞাসা করবে, 12টা আপনি পাস করতে হবে। সো এটা হলো স্ট্যান্ডার্ড। তবে আবার অ্যাফার্মেটিভলি আপনি প্রমাণ করতে হবে, বিসাইডস এক্সাম আপনি অ্যাফার্মেটিভলি বিগত দিনে যুক্তরাষ্ট্রের জন্য ট্যাক্স পে করছেন কিনা,
ভলান্টিয়ার ওয়ার্ক করছেন কিনা, যুক্তরাষ্ট্রে সামাজিক অর্থনৈতিক কন্ট্রিবিউশন রাখছে কিনা, এবং এই ব্যাপারে যদি সন্দেহ থাকে ইমিগ্রেশন অফিসারের, তারা আপনার আশেপাশে বাইরে করে জিজ্ঞাসা করার জন্য লোক পাঠাতে পারে আপনি কি ধরনের মোরাল ক্যারেক্টারের লোক, কোনো শপলিফটিং বা কোনো কিছুর সাথে জড়িত কখনো ছিলেন কিনা, পুলিশ ডিপার্টমেন্ট ধরতে ব্যর্থ হয়েছে কিনা, এই ধরনের affirmatively you have to prove that you will be a very good citizen. হ্যাঁ, গত কয়েকদিন আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কাজ করেছেন কিনা, কাজ করে থাকলে কোথায় কাজ করেছেন, কতদিন কাজ করেছেন, কেন কাজ করেননি, এই ধরনের প্রশ্ন এখন আসছে সিটিজেনশিপ পরীক্ষায়। কাজে এটা একটা। ফেরদৌস চৌধুরী একটি প্রশ্ন করেছেন, আমার হাজবেন্ডের ভিসা ফিজ চেয়েছে, আমি 5 মাস থেকে দেশে আছি, অর্থাৎ উনি দেশের বাইরে আছেন, কাউন্সিলর প্রসেস। আমি আরও দেশে থাকতে চাই, দেশে থাকলে কি কোনো প্রবলেম হবে কিনা জানতে চাই। আমার টুইন বেবি আছে, 14 মাস আগে তারা হয়েছে। সো উনি ইউএস সিটিজেন, আছেন বাংলাদেশে, অ্যাপ্লাই করেছেন হাজবেন্ডের জন্য, তার ইন্টারভিউর ভিসা ফিও জমা হয়ে গেছে। উনি জানতে চাচ্ছেন যে আর কিছু কোনো প্রবলেম হবে কিনা উনি যদি দেশে থাকেন। আমার মনে হয় প্রবলেমটা আরও একটু বেশি বড়, আপনি হয়তো গভীরতা এখনো বুঝছেন না। এন মজুমদার প্লিজ। প্রবলেমটা একটা রুল হলো, একজন ইউএস সিটিজেন বাংলাদেশে বা যুক্তরাষ্ট্রের বাইরে 30 বছর একটানা থাকলেও সে পুনরায় ফিরে আসতে কোনো বাধা নাই, সেটা কোনো সমস্যা না। তবে এখানে একটা ফ্যামিলি ইউনিটি প্রোগ্রামের বিষয় আছে। আপনার হাজবেন্ড যাবে আপনার সাথে মিলিত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রে, আপনি নিজেই যুক্তরাষ্ট্রে থাকেন না, that look little bit odd, but you also have a ground, you have a twin baby, you need help from the husband. So দেশে থাকাটা আপনার ব্যাপারে কোনো প্রবলেম হবেই না বলে আমার মতামত। যদি আপনার এখানে অ্যাটর্নি থাকে বা কারো কাছে পাওয়ার অ্যাটর্নি বা থার্ড পার্টি থাকে, তারা যদি প্রসেস করতে পারে, এ নিয়ে কখনো ইতিপূর্বে আমি 30 বছরে কখনো প্রশ্ন শুনি নাই যে তোমার হাজবেন্ডের জন্য তুমি বাংলাদেশে আসো কেন। এটা শুড নট বি এ প্রবলেম অ্যাজ লং এজ অন্যান্য আদার ক্রাইটেরিয়া, পাবলিক চার্জ বা অন্যান্য বিষয় যদি ক্লিয়ার থাকে, হাজবেন্ড উইল বি ফাইন, হি ক্যান বি ইমিগ্রেটেড টু দ্য ইউনাইটেড স্টেটস। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অন্য প্রশ্নে যাব। অনেকে আছেন আমাদের সাথে। শিমলা একটি প্রশ্ন করেছেন, আমি উত্তরটি সংক্ষেপে দিয়ে দিব। এন মজুমদার আপনি আমাকে জানাবেন, ওকে? আপনি আমার সাথে একটু কারেকশন করে নেবেন। ওনার প্রশ্ন হচ্ছে, শিমলার প্রশ্ন হচ্ছে ট্যাক্স রিটার্ন এটা কি ইমিগ্রেশন বেনিফিট কি না? আল মামুন উনি বলছেন নো। ইয়েস আল মামুন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইমিগ্রেশন ট্যাক্স রিটার্ন ইজ নট ইমিগ্রেশন বেনিফিট। হাউএভার, আপনি যদি অনেক কিছু থাকে এইখানে, যাতে আপনি ইনকাম করেছেন পাবলিক চার্জের মাধ্যমে, সাচ অ্যাজ আপনি ফুড স্ট্যাম্প, দিস ইজ অ্যান ইনকাম, স্ন্যাপ বেনিফিট, ক্যাশ অ্যাসিস্ট্যান্স, দিজ আর ইনকাম, এগুলো যদি লিপিবদ্ধ থাকে তাহলে এটা ক্রাইম না। বাট এখন কিন্তু আপনি ট্যাক্স আর ইমিগ্রেশনের লাইনটা অতিক্রম করে ফেলছেন, দিজ আর মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এটা একটা বড় ইস্যু। ইয়েস অর নো, এন মজুমদার প্লিজ। It is an issue, but we have to discuss the totality of the circumstances. এটা নিয়ে আপনি যখন যেখানে ট্যাক্স ফাইল করবেন সেখানে আপনার অ্যাকাউন্টেন্ট অ্যাডভাইস নেবেন, এট দি সেম টাইম অ্যাকাউন্টেন্টকে বলবেন সেজন্য লিগাল অ্যাডভাইস নেই, ইমিগ্রেশন অ্যাডভাইস নেই। এটা হলো আমাদের অ্যাডভাইস। এখানে আমরা অনেক কথা অন দ্য এয়ার বলা ঠিক হবে না। হাবিব ভাই যেটা বলেছেন, আই টোটালি এগ্রি উইথ হিম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখন ফোনে যেতে হবে। আমাদের সাথে অনেকে আছেন ফোনে। কে আছেন আমাদের সাথে? নাম জানাবেন, প্রশ্ন করবেন। হ্যালো, জি, নামটি বলুন, প্রশ্নটি করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম, আমি কবি নিউ ইয়র্ক থেকে বলছিলাম। জি জি, আমি B2 ভিসায় এসেছি, আমি অ্যাসাইলাম সিকার। এই নভেম্বরের ফার্স্ট উইকে অ্যাপ্লাই করছি, ডিসেম্বরে ফিঙ্গার হয়ে গেল, আর এই জানুয়ারির থার্ড উইকে ইউএসসিআইএস অফিসে ইন্টারভিউ হয়ে গেল। হ্যাঁ, তো ওনারা বললো যে আমাদেরকে ওই চিঠি দিয়ে আমাদের ঠিকানায় জানাবে। এখন আমার স্ট্যাটাসটা কি, আমি এখন কিভাবে চলাফেরা করে, আমার স্ট্যাটাসটা কি দাঁড়াবে? ওকে, সেপ্টেম্বরে করেছেন আপনি, কি আপনাকে ডেকেছেন নভেম্বরে, রাইট? আপনাকে বলেছে আপনাকে জানাবে। আপনার তো ওয়ার্ক পারমিট পাননি আপনি, রাইট? না, জাস্ট আমি ওই নভেম্বরে তো এইমাত্র অ্যাপ্লাই করছি। বুঝতে পেরেছি। আমার একটা কাগজ দেওয়া হয়েছে, ওটাতে বলা হয়েছে বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। এন মজুমদার প্লিজ। উনি জানতে চাচ্ছেন এখন আপনার স্ট্যাটাস ইউর কেস স্টিল পেন্ডিং। নিশ্চয়ই আপনার রিসিভ নোটিশ আছে, আপনার রিসিভ নোটিশটা আই প্রুভ দ্যাট আপনি লিগালি এখানে আছেন এখনো। সো যেহেতু আপনি লিগালি আসছেন এবং অ্যাসাইলাম ফাইল করছেন, অ্যাসাইলাম পেন্ডিং আছে, এখনো কোনো প্রকার রেজাল্ট হয় নাই, আপনি এখনো সেফ। সো এটা আপনার পকেটে রাখবেন রিসিভ নোটিশটা, এটা, এবং অপেক্ষা করবেন আপনার ফলাফলের জন্য। কেস ডিনাই হলে 30 ডেজ সময় দিবে আপনাকে, ইমিডিয়েটলি আপনাকে ভালো আপিল করতে হবে। এটা হলো আপনার প্রতি উপদেশ। রাইট, অ্যান্ড বি কেয়ারফুল। আপনি যখন, যদি, আমি আশা করি ডিনাই হবে না, আপনি যদি হয় তাহলে কিন্তু 30 দিনটা খুব ক্রিটিক্যাল আপনার জন্য।
কারণ এর মধ্যে যদি আপনি রেসপন্ড না করেন আপনি কিন্তু রিমুভালে ফেলে দিবে তারা, সো বি কেয়ারফুল। আচ্ছা, ফাতেমা বিনতে নূর উনি বলছেন যে সালাম দিয়েছেন আমাদের দুজনকেই। উনি বলছেন আমি EB3 মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছি, আপনাকে কংগ্রাচুলেশন, 5 বছর হয়ে গেছে, আপনি কি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন কিনা? আপনি অবশ্যই করবেন, আপনার যদি সব কাগজ ঠিক থাকে অবশ্যই করবেন, ভয়ের কিছু নেই তো। সো বাট আপনাকে পরামর্শ দেবো একজন লয়ারের সাথে বসে করবেন, সময়টা ভালো না, ভুল ভ্রান্তি হতে পারে। সো এর মজুমদার, ইয়েস অর নো? 100%, yes. After you go forward and go with the counselor advice, yes. ওকে, চলুন আরেকটি ফোন কল নিয়ে নেই। কি আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে নিশু। আমি ফেসবুকে প্রশ্ন করছিলাম, থ্যাংক ইউ, আপনারা উত্তরটা দিচ্ছেন, কিন্তু আমি না বুঝতে পারি নাই আমার ওয়াইফের যখন ও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসার পরে ওকে যে বুকলেটটা দেওয়া হয়েছে ওখানে 100% আছে। তো এখন ওর কি পরীক্ষাটা কি নতুন প্রোগ্রামে হবে যে 120টা না 30টা প্রশ্ন করতে হবে, আর নাকি ওই যে বুকলেটে 100 প্রশ্ন আছে ওইটা পড়লে হবে? আচ্ছা, ঠিক আছে, আপনাকে শুনেন, আমি যেটা আবার দিই, আপনার এখানে যে 100 কোশ্চেন জিজ্ঞাসা এগুলো বলে স্যাম্পল কোশ্চেন, দেখা গেল এখান থেকে 4-5টা কোশ্চেন হয়তো ডাকবে, বাকিটা আরগুলো অন্য কোশ্চেন সে জিজ্ঞাসা করবে। তাদের মূল অবজেক্টিভ উদ্দেশ্য হচ্ছে আপনি কি যুক্তরাষ্ট্রের আপনি কি ইফ ইউ নো হাউ টু রিড, হাউ টু রাইট, হাউ টু স্পিক ইংলিশ এন্ড নো দি হিস্ট্রি অফ দি কান্ট্রি। সো নো দি হিস্ট্রি অফ দি কান্ট্রি শুধু এই 100 কোশ্চেনের ভিতরে সীমাবদ্ধ নয়। কোশ্চেন জিজ্ঞাসা করবে আপনাকে 20টা, আপনাকে পাস করতে হবে 12টা। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড। এবং কোশ্চেন এখানে 100টা স্যাম্পল কোশ্চেন পড়ে আপনি একটা আইডিয়া পাবেন। হয়তো এখানে বলা হয়েছে আপনাকে জিজ্ঞাসা করলো হাউ দি গভর্নমেন্ট মেক মানি, এটা বাংলায় প্রশ্নটা হচ্ছে সরকার কিভাবে টাকা বানায়, এটা উত্তর হবে ফ্রম দি রেভিনিউ, ফ্রম দি ট্যাক্স। হয়তো কোশ্চেন জিজ্ঞাসা করবো হু ইজ ইউর কংগ্রেসম্যান, তো এটা জিজ্ঞাসা না করে হয়তো জিজ্ঞাসা করবো আপনাকে হু ইজ ইউর স্টেট সিনেটর, হু ইজ ইউর সিনেটর। সিনেটর বলতে বলা হয় ইউএস সিনেটর, ওখানে লেখা আছে কিন্তু শুধুমাত্র স্টেট, কোথাও লেখা আছে আপনার মনে আছে হয়তো স্টেট সিনেটর। সুতরাং মোটামুটি আইডিয়া হলো এই দেশের নো ইউর সিটি, নো ইউর নাইবার, নো ইউর ল্যান্ড, নো ইউর রাইট। আপনার মেম্বারকে, আপনার চেয়ারম্যানকে, আপনার পৌরসভা চেয়ারম্যানকে, প্রধানমন্ত্রীকে বাংলাদেশে যেরকম সবাই জানে এরকম জানতে হবে, এবং সরকার কাঠামো সম্পর্কে জানতে হবে, কংগ্রেস সম্পর্কে, হাউস সম্পর্কে জানতে হবে, লোকাল পলিটিক্স সম্পর্কে কিছুটা আইডিয়া থাকতে হবে, কিছুটা গসিপিং শিখতে হবে, টেলিভিশন দেখতে হবে, ইউ উইল বি ফাইন। ওকে, এখানে কোনো পার্টিকুলার কোশ্চেন জিজ্ঞাসা করি মুখস্থ করে গেলেই প্রশ্ন উত্তর আসবে, কোনো কথা নেই। বেসিক্যালি আমাদের বাংলাদেশি যারা আছি আমাদের একটা ধারণা হলো নোট পাওয়া গেছে, এখান থেকে মুখস্থ পড়ে যাব, এখান থেকে প্রশ্ন আসবে। কিন্তু এখন কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আপনাকে বিভিন্ন প্রশ্ন করা হবে বিভিন্নভাবে, অর্থাৎ আপনার সামগ্রিকভাবে আমেরিকার নিয়ম কানুন, আপনার পাবলিক রিপ্রেজেন্টেটিভ কে, এগুলো জানতে হবে এবং প্রস্তুতিটা ভালোই থাকতে হবে, না হলে কিন্তু বিপদ আছে। আমরা গুরুগম্ভীর ব্যাপার নিয়ে আলোচনা করছি কারণ এটির সাথে আপনার জীবন জড়িত। এরই মধ্যে মোহাম্মদ আজম একটি আমি ধরে নিব এটি একটি জোক পাঠিয়েছেন। জোকটি হচ্ছে জামাতের ওষুধ হলো আওয়ামী লীগ, বলেছেন মির্জা আব্বাস, আর বিএনপির ওষুধ হলো ছাত্রলীগ, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। I do not know what that has to do with US immigration, but আমি ধরে নিলাম it's a satire, okay, it's a fun, sometimes fun খুব দরকার। আমি আরেকটি ইম্পর্টেন্ট বিষয় চলে যাব এখন। আয়রা জিজ্ঞেস করেছেন যে বিষয়টি আমি আলাপ করেছিলাম অনুষ্ঠানের শুরুতে এন মজুমদার আপনার সাথে, মেডিকেড আর হোম কেয়ার কি পাবলিক চার্জ কিনা। আমরা পাবলিক চার্জ একটি বড় অংশ হয়ে দাঁড়াচ্ছে আজকের আলোচনায় এবং অনগোয়িং এটি আমরা আরও বিশদভাবে আলোচনা করব। কাজে আপনারা যারা নিয়মিত দেখে থাকেন টিভি অ্যানালিসিস প্লিজ যোগ দিবেন, প্রশ্ন করবেন। ওকে, সো আয়রার প্রশ্ন হচ্ছে মেডিকেড আর হোম কেয়ার দুটি পাবলিক চার্জ কি না। ওকে, সো মেডিকেড, যেমন মেডিকেড যিনি নিচ্ছেন স্বাস্থ্যসেবার জন্য সরকারি খরচে, সেটা মেডিকেড, সেটা পাবলিক লাইবিলিটি, পাবলিক বেনিফিট অবশ্যই। তবে ফুড স্ট্যাম্পকে যত গুরুত্বের সাথে তারা দেখবে, মেডিকেডকে সেভাবে দেখবে না, এটা এতটুকু হলো ডিফারেন্স। আবার হোম কেয়ার যে নিচ্ছেন, যেমন ধরুন একজন ব্যক্তি বা পুরুষ বা মহিলা বাংলাদেশ থেকে আসছে, আসার পরে উনি পরের দিন থেকে উনি বা এক সপ্তাহ পরেই অনেকেই হোম কেয়ার নিচ্ছে। তাহলে বিষয়টা হলো এরকম যে উনি বাংলাদেশ থেকে জানতেন বা বাংলাদেশ থেকেই উনি প্ল্যান করে আসছে এখানে হোম কেয়ারের জন্য, এখানে আসছে উনি এখানে যুক্তরাষ্ট্রের ইকোনমিতে অবদান রাখার জন্য, পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্য বা যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশের জন্য আসে নাই। সো অফকোর্স
It is also a public liability for the person who brought him here. যে আনছে তার উপর এটা তার ঘাড়ে আসবে, সে ওয়াদা করিয়েছে, লিখে নিয়ে আসছে যে লোককে আনছি, আমার মাকে আনছি, আনার পরে আমি তাকে ভরণ পোষণ দেবো, খাওয়া দাওয়া করবো, অথচ সেটা তো কিছুই দিলেন না, বরং তাকে সেবা করার জন্য সরকারের পয়সা নিচ্ছেন। ডেফিনেটলি ইট ইজ মোর সিভিয়ার দেন ফুড স্ট্যাম্প। সো তাহলে যদি ফুড স্ট্যাম্প যদি নাম্বার 2 হয়, নাম্বার 1 হবে পাবলিক বেনিফিট, যেটা মেডিকেল বেনিফিট যেটা নিচ্ছে হোম কেয়ার, তবে স্থূল হিসাবে দেখা হচ্ছে মেডিকেডকে। কারণ বেশিরভাগ লোকেই মেডিকেটের ভিতরে 2-3টা ক্লাস আছে। যেমন কিছু কিছু লোক আছে মেডিকেট পেড মেডিকেট, যেমন কারো ইনকাম $45,000 to $50,000, তার জন্য তার একটা ডাউন পেমেন্ট থাকে বা কো পেমেন্ট থাকে, মেবি $5, মেবি সার্জারিতে $10, আই কেয়ারের জন্য $20। ওই লোকগুলাকে আবার মেডিকেয়ার পর্যায়ে ফুটবে না। সো ডিপেন্ড করে হোয়াট টাইপ অফ প্ল্যান ইউ হ্যাভ, প্ল্যান 1, 2, 3, 4 বেসড অন দ্য ইনকাম। সো এই জন্য আমরা এই প্রসঙ্গে আমি অপরচুনিটি নিতে চাই, যারা মেডিকেড নেবেন প্রপার ইনকাম ডিসক্লোজ করিয়ে নেবেন। অনেকে দেখা গেলো অনেক ইনকাম আছে, অনেক কিছু আছে, এখানে বিভিন্ন ট্রিক অ্যাপ্লাই করি, সেটা আমি এখানে বলবো না। 2 লাখ টাকার ইনকামকে আপনি মেসিভ লস দেখাইয়া ইনকাম রিডিউস করে নিয়ে আসছেন $20,000, সে এরপর আপনি কিছুই দিচ্ছেন না, আপনি 3-4টা বাড়ির মালিক, আপনি ভালো ভালো গাড়ির মালিক, বিভিন্ন সংগঠনের নেতা, অথচ আপনার নিচ্ছেন সব পাবলিক বেনিফিট। দিস ইজ ফ্রড, টোটাল ফ্রড, এন্ড দিস ইজ নট ওয়ার্থ দ্যাট। এন্ড এগুলো আমাদেরকে অবনমিত করবে, আমাদেরকে পদদলিত করবে। হ্যাঁ, আই মিন এটা অত্যন্ত দুঃখজনক যে এটি আসলে এই যে এটিকে আমরা বলে থাকি সোশ্যাল সেফটি নেট। আপনি সমাজের তলানিতে আছেন, তার নিচে একটা জাল বিছানো আছে, যাতে আপনি সমাজের তলার ফুটো দিয়ে পড়ে না যান। আপনাকে যে সমাজে থাকতে দেওয়া, সম্মানের সাথে বাঁচার একটা উপায়ের জন্য এই সোশ্যাল সিকিউরিটি, ইবিটি, স্ন্যাপ, দিজ আর অল পাবলিক চার্জ। খালেদ আহমেদ, আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন নিশ্চয়ই। সো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যদি প্রয়োজন পড়ে, প্রয়োজনের সময় যদি কেউ নেয়, ইটস ওকে। কিন্তু এটি যেরকম একটি ব্যাপার, আরেকটি ব্যাপার হচ্ছে যখন গ্রিন কার্ড নিয়ে আপনি আসেন, তখন আপনি কিন্তু একটি অঙ্গীকারনামা দিয়ে নিয়ে আসেন যে আপনি 5 বছর কোনো পাবলিক বেনিফিট নেবেন না। কেন? আপনাকে যে নিয়ে এসেছেন তার দায়িত্ব এটি। ওকে, সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস, বি কেয়ারফুল। মানে সর্বনাশ অনেকের হয়ে গেছে ইতিমধ্যে। আমরা এটি নিয়ে কি শুরু করা যায়। আমি অনুষ্ঠানে আমরা শেষের দিকে আছি। একটি ব্যাপার আপনার সাথে আমি আলোচনা করেছিলাম যে আমরা শুনতে পাচ্ছি না, আমি অ্যাকচুয়ালি মেমোটি দেখেছি এবং মেমোটি আপডেট করা হয়েছে। প্রথম আপডেট করা হয়েছিল সেপ্টেম্বরে, এখন আবার আপডেট করা হচ্ছে। সেটা হচ্ছে স্পন্সরশিপের ক্ষেত্রে বলা হচ্ছে, যিনি স্পন্সর করে কাউকে নিয়ে আসবেন, উনার মাধ্যমে যিনি আসবেন, এসে যদি উনি নিয়ম ভঙ্গ করে পাবলিক চার্জ নেন, তাহলে যিনি স্পন্সর হয়েছেন তাকে ওই এজেন্সি কত টাকা নেওয়া হয়েছে সেটা চিঠি পাঠাবেন, এটাকে তাকে পে করতে হবে। আমাদের কি একটু ব্যাপারটি বুঝিয়ে বলুন। শিওর। সো পাবলিক লাইবিলিটি যে স্পন্সর, এটা বলে স্পন্সর লাইবিলিটি। স্পন্সর লাইবিলিটি শব্দটা আমি বিগত 30 বছর আমি সবসময় দেখি, সবসময় আসি। তবে এটা একটি সাইলেন্ট ল, এটা এক্সিকিউশন বা বাস্তবায়ন করতো না। যদি সেখানে লেখা আছে ইফ দ্য বেনিফিশিয়ারি কাম হিয়ার বিকাম এ পাবলিক লাইবিলিটি, you as a sponsor are responsible for all the payment to the government, and government Medicaid can garnish your check, can garnish your bank account and recover the money. But ইতিপূর্বে very rare গভর্নমেন্ট এনফোর্স করছে, বাট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পর থেকেই তারা সেটা এনফোর্স করবে, টাকাগুলো আদায় করার চেষ্টা করবে, এবং তারা সংগঠিত হচ্ছে। আই ডোন্ট নো কালকে বা নেক্সট ইয়ার মিড টার্ম ইলেকশন নভেম্বরে কি হবে, ইটস অল আপ ইন দ্য এয়ার। বাট যদি রিপাবলিকান পার্টি এবং ট্রাম্প সাস্টেইন করে, হাউস সিনেটে মাইনরিটি বজায় রাখতে পারে, he'll do it, because সে হলো যা বলে তা করিয়ে ছাড়বে, and he is a very very old man, he's the last term, he has nothing to lose, he can do whatever he's saying, so we have to be careful, but nothing further. ওকে, ঠিক আছে। আমাদের অনেকে আছেন, আমি আরেকটি ফোন কল খুব দ্রুত নিয়ে নিতে চাই। এবং খালেদা আফসার, আপনার প্রশ্নটি আমি দেখেছি, আমি কিছুক্ষণের মধ্যে তুলে ধরছি। কে আছেন ফোনে আমাদের সাথে? হ্যালো, জি বলুন। জি, আমি হোসেন জ্যামাইকা থেকে বলছি আর কি। জি বলুন। আমার প্রশ্ন হলো যে আমার শাশুড়ি গ্রিন কার্ডের জন্য তার এক্সপায়ার হয়ে গেছে, গ্রিন কার্ড অ্যাপ্লাই করছিল জুন মাসে, কিন্তু এখন জানুয়ারি মাস অলমোস্ট শেষ, কিন্তু এখন তো আমরা কোনো গ্রিন কার্ডের রিসিভ লেটার
পেয়েছি, কিন্তু আর কোনো ইনফরমেশন এখন মতো পাই নাই। তো এটা আর কতদিন অপেক্ষা করতে হবে নতুন গ্রিন কার্ডের জন্য? সো I-90, হ্যাঁ I-90, উনি তো এখানেই আছেন, রাইট? হ্যাঁ, ওকে, খুব দ্রুত এন মজুমদার, যতটা আপনার ঝামেলাযুক্ত receipt মনে notice করছেন বলা অতটা আছে। ঝামেলাযুক্ত নয়। হ্যাঁ, ঠিক আছে। আপনার ঝামেলা হবে না, কারণ আপনার যখন রিসিপ্ট নোটিশ পাইছে ওখানে বলাই আছে অনেকগুলোতে 24 মান্থ, অনেকগুলোতে 48 মান্থ এক্সটেনশন আছে, ওয়ার্ক পারমিট অ্যালাউড, ট্রাভেল অ্যালাউড। সুতরাং আপনি ওইটা পড়ে দেখেন, ইউ উইল বি ফাইন। এবং এটা আপনার যত মাস লেখা আছে তার আগে এটা আসবে। যদি না আসে ফেডারেল প্লাসে দিকে আবার এক্সটেনশন করতে পারবেন। সুতরাং ওয়েট করুন, কবে আসবে? ইট টেকস লট অফ টাইম, নাও দে আর ভেরি স্লো। ভেরি স্লো, ইচ্ছাকৃতভাবেও স্লো অনেক ক্ষেত্রে। আর মনে রাখবেন, গ্রিন কার্ড এক্সপায়ার ডেট হয়ে গেছে, কিন্তু গ্রিন কার্ড এক্সপায়ার হয় না। অর্থাৎ যে আপনি যে লিগাল রেসিডেন্ট, এটা কখনো এক্সপায়ার্ড হয় না, আনলেস কোনো ক্রাইম বা তারা যদি ক্যান্সেল না করে, এই ধরনের কিছু। কাজে ঘাবড়ানোর কিছু নেই। খালেদা আফসার উনি প্রশ্ন করেছেন, সালাম দিয়েছেন দুজনকে। উনি বলছেন, আমি আমার মায়ের জন্য আই অ্যাপ্লাইড ফর মাই মাদার অলমোস্ট 2.5 years ago, বাট স্টিল হ্যাভেন গিভেন মাই অ্যাপ্রুভাল লেটার অর গার্ডেন, মানে এখনো উনি পাননি। They are saying it is a normal processing. Could you please tell me exactly how long this might take? ওয়েল, আপনার যেহেতু ফার্স্ট পেপার, আপনার কাছে এটা এতদিন অ্যাপ্রুভাল আসি যাওয়ারই কথা, তো এটা কেন আসলো না? আমাদের অভিজ্ঞতা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ইউনিটকে বা যে কেস ওয়ার্কারকে অ্যাসাইন করা হয়েছে, সে অ্যাসাইন কেস ওয়ার্কার হয়তো ভ্যাকেশনে চলে গেছে, মেবি ভেরি ওল্ড পারসন। ওই ক্ষেত্রে দেখা যায় অনেকে 2 বোনের জন্য অ্যাপ্লাই করছে, একজনেরটা অ্যাপ্রুভ হয়েছে 1 বছর আগে, আরেকজনেরটা হয় নাই, কারণ একই অফিসারের কাছে কেসগুলো হয় নাই। সো যেহেতু কেস পেন্ডিং ইজ গুড, কারণ অনেক সময় আরএফি এসে থাকে, আরএফি এর উত্তর দেন নাই, এখন অনেক সময় চলে যায়। যেহেতু আপনি বলছেন যে এটা ইজ সেজ পেন্ডিং, সো ইট উইল বি দেয়ার। অনলি থিং ইউ ক্যান ডু, অনলি থিং আপনি করতে পারেন, আপনাদের অ্যাটর্নি থাকে, দে ক্যান রাইট এ লেটার, অর আপনি যদি পারেন আক্স এমা ইএমএ, যখন আপনি uscis.gov এ যাবেন, পপ আপ করবে এমাকে জিজ্ঞাসা করলে এমা ক্যান টেল ইউ অলসো, যদি ওই ক্যাপাবিলিটি আপনার থাকে বা সময় থাকে। আদারওয়াইজ সেন্ড এ লেটার অফ ইনকোয়ারি, হোয়াট হ্যাপেন। ইনকোয়ারি লেটার যখন যায়, ফ্রন্টলাইন ওয়ার্কাররা সেখানে সুপারভাইজারকে দেয়, তখন তারা একটা বোধোদয় হয় যে এই কেস তো ফার্স্ট প্রেফারেন্স, এটা অ্যাপ্রুভ হওয়ার কথা, হোয়ার ইজ দি কেস। সামনে আমাদের অফিসে একজন কেসের ফোল্ডার আছে, ফোল্ডার এটা একদিকে পড়ে গেছে, কেউ কিছু করে নাই, ক্লায়েন্ট এসে ভেরি আপসেট, তুমি ফাইল করবো বললে পয়সা নিলা, এখন 2 মাস পরে এখনো তো কোনো রিসিট পাই নাই। সো এরকম USCIS এর মেনি টাইম তাদের ফোল্ডার এক জায়গায় পড়ে থাকে, file an inquiry or ask Emma. Thank you. ওকে, থ্যাংক ইউ। মাহফুজুর রহমান সোহেল, আপনি ফাতেমা বিনতু নূরের যে প্রশ্নটির উত্তর আমরা দিয়ে দিয়েছি, আপনি নতুন করে কিছু অ্যাড করেছেন। আই অ্যাপ্রিশিয়েট দিস, এবং আমি মনে করি ইউ আর অ্যাবসলিউটলি রাইট। যদি যে স্পন্সরের মাধ্যমে এসেছেন সেখানে যদি কাজ না করে থাকেন, স্কিপ করে থাকেন, ইটস আ প্রবলেম, ওকে, ফর ইবি টু ভিসা। ওকে, সাদিয়া সুলতান একটি প্রশ্ন করেছেন, মাই ডটার কেম হিয়ার উইথ আ ভিজিট ভিসা. Can she adjust here? I am a citizen and I applied for her. She is 29, unmarried. And Mojumdar. She is 29, she is married. So আপনার এটা যদি অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস ফাইল করেন, ওই সময় সে বয়স 21 এর উপরে আছে, আই বিলিভ হি ইজ নট অ্যাডজাস্টেবল হিয়ার। কারণ শুধুমাত্র ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারের জন্য যদি 21 বছরের নিচে হইতো এখানে করা যাইতো, যেহেতু ইজ মোর দেন দ্যাট, অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস নট অ্যাভেলেবল। সে দেশে চলে গেলে আপনি যদি ফাইল করেন, যদি আনমেরিড থাকে, আপনি যেহেতু সিটিজেন, সি ক্যান কাম, এবং সে বিয়ে করলেও আসতে পারবে আবার। কাজেই বি কেয়ারফুল, এটা ওই যে 21 বছরের যে পার, এইটাই সমস্যাটা। হ্যাঁ, সো যেহেতু উনি ভিজিট ভিসা এসেছেন, প্লিজ ডু নট টেক এ চান্স। কিন্তু পরবর্তীতে আপনি অ্যাপ্লাই করলেও কিন্তু পরে একটা সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, সো বি কেয়ারফুল। আমাদের সাথে ফোনে আরও কে আছেন, আমি একটি কল নিতে চাই। কে আছেন আমাদের সাথে? ওকে, আমরা লস করেছি। ওকে, স্পন্সরশিপের ব্যাপারে আমরা একেবারে শেষের দিকে আছি, আপনার 2 মিনিটের মতো সময় থাকবে। স্পন্সরশিপ যারা করছেন এখন, যারা আমরা জানি সব কিছু এখন স্থগিত, কিন্তু স্পন্সরশিপ যারা করছেন তাদেরকে আপনি কি অ্যাডভাইস দিবেন? কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাদেরকে কিন্তু আসলে মানে দে আর অন দ্য হুক বেসিকলি। সো প্লিজ ইউর অ্যাডভাইস। সো যারা স্পন্সর করছেন, যদি আপনার নেহাত আত্মীয় না হয়, যেমন কারো বন্ধু বান্ধবের কথা বলি, তার জন্য স্পন্সর করলেন, বাট হিউজ লাইবিলিটি আপনার উপর বিল চলে আসবে, তখন সে আর আপনাকে হেল্প করবে না, গভর্নমেন্ট যখন আপনাকে প্রসিকিউট করে। সুতরাং দেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি সেই লাইবিলিটি নিচ্ছেন কিনা। আর একটা কথা হাবিব ভাই বারবার বলছেন, সবকিছু স্থগিত আছে, বাট এটা স্থগিত বলবো না, তারা এই অল অ্যাপ্লিকেশন নিচ্ছে, অ্যাডজুডিকেশনও করছে, শুধুমাত্র ভিসা ইস্যু করতেছে না, তারা ওয়েট করতেছে ক্লিয়ারেন্সের জন্য। তো
তো সুতরাং স্থগিত আছে মনে করি কেউ অ্যাপ্লিকেশন বন্ধ রাখবে না, কন্টিনিউসলি ফাইল, কন্টিনিউসলি আপলোড দি ডকুমেন্ট, সো দ্যাট যখন ভিসা দেওয়া শুরু হবে দেন ইউ ক্যান গেট ইট ভেরি কুইকলি। তো আমরা হতাশা করবো না কাউকে, বা কনসার্ন হবেন, কেয়ারফুল থাকবেন, সেটাই প্রত্যাশা। বাট অ্যাগেন স্পন্সর দেওয়ার ইটস নট এ জোক এনিমোর, ইটস লাইক এ ইউ গিভিং সাম প্রমিসরি নোট দ্যাট ইউ হ্যাভ টু পে। ইটস নট লাইক বিফোর, আপনি সাইন একটা করলেন, এটার কোনো 2 পয়সার মূল্য রইল না, এরকম সাইন করে দিয়েছেন অনেক কথা, কিন্তু এখানে আসার পরে সবাই পাবলিক বেনিফিট বিমানে থাকতে প্ল্যান করতেছেন নামি খাইবেন। এই ধরনের লোককে আপনি তৃতীয় ব্যক্তিকে স্পন্সর করবেন না আনলেস হি ইজ রিয়েলি বোনাফাইড, এবং মনে রাখতে হবে ইটস লাইক এ প্রমিসরি নোট, আপনাকে পয়সা ফেরত দিতে হবে। হ্যাঁ, সো আপনারা শুনলেন, মানে খালেক ইউএস স্ন্যাপ, নো ইনকাম, নো ট্যাক্স ইনকাম। ওকে, স্ন্যাপ যারা নিচ্ছেন নো ট্যাক্স ইনকাম বলছেন খালেক ইউএস। আমি আসলে শিওর না উনি আসলে কি বলার চেষ্টা করছেন। এছাড়াও অপূর্ব, all benefits are public charge. By the অপূর্ব আপু, because মনে রাখবেন, this is a taxpayers money, this is coming from a publicly government funded or a state funded program, and who funds this? The taxpayers. And এই ডলারটি কন্ট্রিবিউট করা হয়ে থাকে ইদার স্টেট অথবা ফেডারেল হয়ে থাকে, হাওয়া দিয়ে তো হয় না। ওকে, অপূর্ব অপু উনি বলছেন, ইজ ইট আন্ডার পাবলিক চার্জ ইফ উই টেক পাবলিক বেনিফিট আফটার 5 years? স্টিল পাবলিক বেনিফিট ইজ পাবলিক বেনিফিট মিন শাব্দিক অর্থে সরকারি সুবিধা নেওয়া অর্থ হলো বাংলায় শব্দ সরকারি সুবিধা আপনি 70 বছর বয়সে নেন। তবে ডিফারেন্স হলো যখন সিটিজেন হয়ে নিচ্ছেন আপনার তো আর তো কিছু নেওয়ার নাই। যদি গ্রিন কার্ড নিয়ে আপনার বেনিফিট নেন তখন সিটিজেনশিপ পাইতে আপনার কষ্ট হবে, বা যদি সিটিজেন হয়ে যান সুতরাং আপনার সিটিজেনের উপর তো আর কোনো আপনার পদোন্নতির দরকার নাই। তবে আপনি যদি আবার কাউকে আনতে চান সেটা আপনার জন্য কষ্টকর হয়ে দাঁড়াবে, তখন আপনাকে কোশ্চেন করা হবে হোয়াই ইউ আর স্পন্সরিং সামবডি, ইউ ইয়োরসেলফ ইজ অন পাবলিক লায়াবিলিটি। যেটা আমি বিগিনিংয়ে বলছিলাম যে বিষয় হয়েছে বিকজ যিনি অ্যাপ্লাই করছেন উনি নিজেই আসার পর থেকে সরকারি বেনিফিট নিচ্ছেন। তাকে ইমিগ্রেশন অফিসার বলেই দিচ্ছে যে তোমার স্পন্সর শি ইজ অলরেডি আন্ডার পাবলিক বেনিফিট, শি হ্যাভ জয়েন্ট স্পন্সর under the current law, sorry, you cannot allow your visa and it is not appealable at all. It's totally denied. হ্যাঁ, একেবারে অনুষ্ঠানের শুরুতেই কিন্তু এন মজুমদার এরকম একটি ঘটনা তুলে ধরেছিলেন। আমাদের অনুষ্ঠানের শুরুতে একজন ভদ্রলোক ফোন করেছিলেন নিউ জার্সি থেকে, উনি বলছিলেন উনি উনার মা বাবা এখানে ওনার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছেন। এখন ওরা জানতে চাচ্ছে যে উনার বাবা মারা যে পাবলিক চার্জ নিয়েছেন সেটা লিপিবদ্ধ করে তাকে পাঠাতে। হোয়াট ডু ইউ থিঙ্ক কি হবে এটা যখন উনি পাঠাবেন? তখন তাকে বলা হবে তুমি নিজেই তো তোমার বাবা মাকে আনছো। We don't know how it by actually it's a new thing they're starting. Right. So the rule হচ্ছে they will decide this thing under the totality of the circumstances. আপনার বিষয়টা এবং ইনকামিং এলিয়েন যারা আছে তাদের প্রতি ইমিগ্রেশন এডুকেশন অফিসারের কিরকম আস্থা আছে। তারা যদি মনে করে যে even though the petitioner under the public liability petitioner is a poor person, but incoming alien may be productive member of the society in the United States. যেমন সে ঢাকা ইউনিভার্সিটি পাস করা একটা গ্রাজুয়েট অথবা কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পাস করছে, বা একটা ইয়াং দেখতে শুনতে ভালো অথবা কোনো কারিগরি দক্ষতা আছে, দ্যাটস ওয়াই গেট সামথিং, গেট ডিগ্রি, গেট ডিপ্লোমা, গেট ট্রেনিং, গেট সার্টিফিকেট, দ্যাট অলসো কুড বি হেল্পফুল। জি, মোহাম্মদ এন মজুমদার আপনাকে অসংখ্য ধন্যবাদ, মাস্টার অফ লজ। আপনি আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য, অনেকের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। বরাবরের মতো আপনার সাথে পরবর্তীতে দেখা হবে। আপনার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন আশা করি বুঝতে পারছেন যে ইমিগ্রেশন খুব কঠিন হয়ে আসছে। এটি আগের মতো নেই যে কাগজ ফিল আপ করে পাঠিয়ে দিলাম, নোবডি ইজ গোনা চেক, কেউ দেখবে না, কাজে মানে সব কিছু হয়ে যাবে। এখন তারা যতদূর আমি শুনেছি, আমি দেখছি ইউএসসিআইএস এর খোঁজখবর নিয়ে, পাবলিক চার্জের ক্ষেত্রে তারা রাজি আছেন 1996 সাল পর্যন্ত ফেরত যেতে। ভাবতে পারেন? কাজে এই সমস্ত বিষয় নিয়ে আরও কথা বলতে হবে। এগুলো হলো সমস্যা। এখন প্রশ্ন হচ্ছে সমাধান কি? এই আমরা টিভিএন 24 পক্ষ থেকে যেমন প্রশ্ন আপনাদের নিয়ে থাকি, সমাধানও দেওয়ার চেষ্টা করি। সবসময় সব কিছু সম্ভব হয় না, কারণ টেলিভিশনের সংক্ষিপ্ত সময়। তারপর আমরা চেষ্টা করি বিশেষজ্ঞদের নিয়ে আসার, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সেই চেষ্টা অব্যাহত থাকবে এবং আপনারা থাকবেন আমাদের সাথে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।